আচ্ছা, টুডে we will start on projectile motion at first. Okay, projectile motion. Okay, can you tell me what do we mean by projectile motion? Do you have any idea about projectile motion? Turn on your audio and tell me what do we mean by projectile motion. Anyone? Okay, can you hear me? Yes, sir. Okay. Okay, have we ever thrown stones while playing, or have we ever thrown ball, or have we ever seen a cricketer throw ball, or a footballer kick his ball and the ball rises up and falls after some time? Have we seen anything like this? Yes, sir. Yes. Yes, sir. So what happens in a football field? In a football field, suppose this is a ball, and suppose that ball is lying on a ground. Okay, a footballer comes and kicks this ball, the ball rises up, and after some time it falls down, right? What happens? The ball rises up, and after some time the ball falls down. Can you tell me why does the ball rise up? বলতে পারবে যে কেন এই যে বলটা এই রকম ভাবে উঠে গিয়ে কিছুক্ষণ পরে নেমে যাচ্ছে? বলতে পারবে যে বলটা কেন উঠছে আর কেন নামছে? এনিওয়ান ট্রাই করো, ভুল হোক অসুবিধা নেই, বলতে পারবে কেন বলটা? হ্যাঁ বলো। স্যার, বলটা উঠছে কারণ আমরা যে বলের যে ফোর্সটা দিচ্ছি এটা উপরের দিকে তাই উঠছে, আর নামছে কারণ গ্র্যাভিটি আছে। আচ্ছা, মানে আমরা উপর দিকে বলটায় একটা ফোর্স দিচ্ছে। আচ্ছা, ভালো কথা। আপওয়ার্ড ডিরেকশন, তাই উপরে উঠছে। আচ্ছা, আমরা কি না আমরা একটু একটা করে কথা বলি, তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। ওকে, উই মাস্ট ফোকাস অন কনসেপ্ট। আচ্ছা, আমরা কি ওকে উপরের দিকে ফোর্স দিচ্ছি, নাকি আমরা ওকে একটা মোমেন্টাম দিয়ে ছেড়ে দিয়েছি? মোমেন্টাম দিয়ে ছেড়ে দিয়েছি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কিন্তু ওকে উপরের দিকে কোনো ফোর্স দিইনি বাবা, আমরা কি করেছি? আমরা ওকে একটা মোমেন্টাম দিয়ে ছেড়ে দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যখন ওকে মোমেন্টাম দিয়েছি, আচ্ছা মোমেন্টামের মধ্যে কি থাকে? মোমেন্টামের মধ্যে থাকে মাস অ্যান্ড ভেলোসিটি। মোমেন্টামের মধ্যে কি থাকে? মোমেন্টামের মধ্যে থাকে মাস অ্যান্ড ভেলোসিটি, রাইট? তাহলে আমি যদি ওকে একটা মোমেন্টাম দিয়ে ছাড়ি, তাহলে নিশ্চয়ই ওকে একটা ভেলোসিটি দিয়ে ছেড়েছি। আচ্ছা, যদি ওকে আমি উপর দিকে একটা ভেলোসিটি দিয়ে ছাড়ি, কি হবে? যদি ওকে নেমে যাবে হাইস্ট পয়েন্টে রিচ করে। গুড, কারণ আমরা এটা কাইনেটিক্সে দেখেছি যে যদি ওকে আমি উপর দিকে কোনো ভেলোসিটি দিয়ে ছাড়ি, আমার নিচের দিকে নিশ্চয়ই এভরি মোমেন্টে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করছে। তার মানে ওকে যত আমি ওপর দিকে ছাড়ছি, একটা ভেলোসিটি দিয়ে ছেড়েছি, তত ধীরে ধীরে উপর দিকে যাচ্ছে, অ্যান্ড আফটার সাম টাইম ওর ভেলোসিটি ডিক্রিজ হতে 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 একটা টাইম আসবে যখন জিরো হয়ে যাবে, রাইট? জিরো হয়ে যাওয়ার পরে কি হবে? গ্র্যাভিটি তো তখনও নিচের দিকে কাজ করবে, তার মানে তখনও ওর নিচের দিকে একটা ফোর্স কাজ করবে, তার মানে ধীরে ধীরে ওর ভেলোসিটি আবার ইনক্রিজ করবে, করে ও গ্রাউন্ডে চলে আসবে, তাই না? রাইট? ওকে, তার মানে হোয়াট ইজ হ্যাপেনিং? ইটস ভেলোসিটি ইজ ডিক্রিজিং গ্র্যাজুয়ালি, then it will be zero, then its velocity will increase gradually and it will have the same value. ওকে, কিন্তু এইটা তো ভার্টিক্যালি হচ্ছে, তাই না? তাহলে আমি তো ওকে শুধু উপর দিকে ছাড়িনি, ওয়েট করো জাস্ট। তাহলে কি হচ্ছে? তাহলে ওকে তো আমি শুধু উপর দিকে একটা ভেলোসিটি দিয়ে ছাড়িনি, ওকে আমি এমন একটা ভেলোসিটি দিয়েছি যার কিছুটা পার্ট এইদিকে আছে, কিছুটা পার্ট ওপর দিকে আছে, তাই না? আচ্ছা, কেউ বলতে পারবে ও সামনের দিকে কেন যাচ্ছে? এনিওয়ান? ও সামনের দিকে কেন যাচ্ছে? ট্রাই করো, ভুল হোক, ভুল হলে তো অসুবিধা নেই, ট্রাই করো, সামনের দিকে কেন যাচ্ছে?
মানে মোমেন্টাম অ্যাপ্লাই করেছি সামনের দিকে। আচ্ছা, তোর অডিওটা প্রচণ্ড ডিসকর্ডেড আসছে, আমি ঠিক ভালো বুঝতে পারছি না। অন্য কেউ একটু আমাকে হেল্প করতে পারবে? কেন আমি ওকে সামনের দিকে যেতে দেখছি? এনিওয়ান? স্যার ফরওয়ার্ড কম্পোনেন্ট। ফরওয়ার্ড কম্পোনেন্ট, আচ্ছা ফরওয়ার্ড কম্পোনেন্ট, হ্যাঁ হতে পারে। তার মানে কি হচ্ছে, তার মানে আমি ওকে যখন এরকম কোনো একটা দিকে কোনো ভেলোসিটি নিয়ে প্রজেক্ট করেছি, আমি একটু আগেই দেখেছি বা আমি আগের দিন পড়েছি যে যদি আমি একটা অবজেক্টকে কোনো ভেলোসিটি নিয়ে প্রজেক্ট করি তাহলে তার দুটো প্রজেকশন থাকে, একটা প্রজেকশন অন এক্স অ্যাক্সিস, একটা প্রজেকশন অন ওয়াই অ্যাক্সিস। ওকে, তাহলে একটাকে আমরা ভি এক্স বলবো, একটাকে আমরা ভি ওয়াই বলবো। আচ্ছা, ভি এক্সকে we can also call as v parallel, vy কে we can also call as v perpendicular। জিজ্ঞেস করব, ধর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে vx কি হবে? যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে vx কি হবে বলতো? v cos থিটা না v sin থিটা? কস স্যার। গুড, কারণ থিটার সাথে লেগে থাকা অ্যাঙ্গেলটা সবসময় কস থিটা হয়, তাহলে এটা হবে ভি কস থিটা। আচ্ছা, যে কম্পোনেন্টটা উপর দিকে থাকবে সেটা কি হবে তাহলে? এটা কস থিটা হলে এটা কি হবে? ভি সাইন থিটা। সাইন থিটা। ওকে, তাহলে একটা যদি কস থিটা হয় তাহলে আর একটা হবে সাইন থিটা। আচ্ছা, আমরা এইটুকু বুঝে গেলাম। আচ্ছা, আমাকে একটা কথা বল, এই যে ভেলোসিটি ভি এক্স, তাহলে ভি এক্স তো এক্সের দিকে, তাহলে ভি এক্স নিয়ে ও এক্সের দিকে যাচ্ছে। আচ্ছা, ভিএক্সের ভ্যালু কি কিছুক্ষণ পর কমে যাবে, নাকি কিছুক্ষণ পর ভিএক্সের ভ্যালু বেড়ে যাবে, নাকি ভিএক্সের ভ্যালু একই রকম থাকবে? কি হবে বলতো? কমে যাবে। কমে যাবে। কমে যাবে। কেন কেন কমে যাবে ভিএক্সের ভ্যালু? নিচের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, আমি আরেকবার আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা, এইটা যে বলছিস আওয়াজটা খুব ডিসকর্ডেড লাগছে, আমি জানি না কে কথা বললি। দেখ একটুখানি শোন ভালো করে, যে যদি ভিএক্সের কথা আমি ভাবি, ভিএক্স তো এক্সের দিকে, তাহলে এক্সের দিকে যখন বডিটা মুভ করছে, আমাকে বল ভি যখন উপর দিকে ছিল, উপর দিকে যখন যাচ্ছিল ওর ভেলোসিটিটা ডিক্রিজ করছিল, কেন বলতো? কারণ নিচের দিকে হ্যাঁ, কারণ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছিল, তাই না? যদি আমি এর জন্য একটা ফোর্স এমজিকে ভাবি, সেটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে উপর দিকে যখন আমি একটা ভেলোসিটি দেব, সেই ভেলোসিটিটা ডিক্রিজ হবে কারণ নিচের দিকে একটা ফোর্স কাজ করছে। আচ্ছা, এই দিকে কি ফোর্স কাজ করছে? ফ্রিকশন। কিন্তু আমি তো মাটি দিয়ে ঘষিয়ে নিয়ে যাচ্ছি না, আমি তো হাওয়া দিয়ে নিয়ে যাচ্ছি। হাওয়াতে ফ্রিকশন মিনিমাম হয়, ওটা নাও ধরতে পারি। আর কিছু? গ্র্যাভিটি। গ্র্যাভিটি, গ্র্যাভিটি কি কখনো হরাইজন্টাল বরাবর কাজ করে? না। গ্র্যাভিটি ভার্টিক্যাল বরাবর কাজ করে না। কোনোদিন গ্র্যাভিটি হরাইজন্টাল বরাবর কাজ করে? তাহলে কি স্যার ওটা চেঞ্জ হবে না? তাহলে কি এই দিক বরাবর কোনো ফোর্স আছে যে এর ভেলোসিটিটাকে ডিক্রিজ বা ইনক্রিজ করতে পারবে? না। না স্যার। আচ্ছা, যদি এই হরাইজন্টাল বরাবর কোনো ফোর্স না থাকে তাহলে কি এর ভেলোসিটি ডিক্রিজড হবে? হয়ে যাবে। তাহলে কি ওর ভেলোসিটি ডিক্রিজড হবে? ফোর্স নেই, ভেলোসিটি বাড়বে কমবে, চেঞ্জ ইন মোমেন্টাম কি পসিবল? না স্যার। না স্যার। তার মানে কি হবে? তার মানে এই দিকে ও যে ভেলোসিটি নিয়ে যাচ্ছিল সেটা সেরকমই থাকবে, ইট উইল নট চেঞ্জ। কে চেঞ্জ হবে? শুধু পারপেন্ডিকুলার বরাবর যে ভেলোসিটি, দ্যাট উইল ডিক্রিজ, দেন ইট উইল আগেন ইনক্রিজ ইন দ্য অপোজিট ডাইরেকশন। আশা করি আমাদের কনসেপ্টটা প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। চলো এই কনসেপ্টটুকুকে মাথায় নিয়ে আমরা আমাদের আজকের প্রজেক্টাইল মোশনটাকে করব। আচ্ছা, একটা জিনিস তোরা খেয়াল করেছিস যে আমি যখন পারপেন্ডিকুলারের কথা বলছি তখন কিন্তু আমি প্যারালাল বা এক্স অ্যাক্সিসের দিকে কি হচ্ছে সেটা নিয়ে কিছু বলছি না। আবার যখন আমি এক্স অ্যাক্সিসের কথা বলছি তখন ওয়াই অ্যাক্সিস বরাবর কি হচ্ছে আমি কিন্তু সেটা নিয়েও কিছু বলছি না। তাহলে যখন যে অ্যাক্সিস নিয়ে ভাববো তখন শুধু সেই অ্যাক্সিস নিয়েই আমি কাজ করব। ইজ দ্যাট ক্লিয়ার? যখন যে অ্যাক্সিস হবে তখন সেটাকে নিয়ে কাজ করব, অন্য কিছু নিয়ে ভাববো না। ওকে, চলো তাহলে আমরা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট নিয়ে কাজ করব। দেখো ভালো করে বুঝবে,
আমি আগে একটা লেভেল গ্রাউন্ড আঁকছি। সাপোজ এটা হচ্ছে আমার লেভেল গ্রাউন্ড, ওকে, দিস ইজ আওয়ার লেভেল গ্রাউন্ড। আমি একটা লেভেল গ্রাউন্ড আঁকছি। ক্লিয়ার? মনে করো যে একটা বলকে বা কোনো একটা অবজেক্টকে তুমি এখান থেকে কোনো একটা ডাইরেকশানে কোনো একটা ভেলোসিটি নিয়ে প্রজেক্ট করেছো। সাপোজ তুমি একে ভি ভেলোসিটি নিয়ে প্রজেক্ট করেছো। ইজ দ্যাট ক্লিয়ার? এবার অবভিয়াসলি তুমি দুটো জিনিস দেখবে। তুমি দেখবে যে তাহলে এই দিকের কম্পোনেন্ট কি হচ্ছে, দ্যাট ইজ ভি কস অফ থিটা, যদি এই অ্যাঙ্গেল থিটা হয়। আর উপর দিকের কম্পোনেন্ট কি হচ্ছে, দ্যাট ইজ ভি সাইন অফ থিটা। ওকে, এটুকু আমরা বুঝতে পারলাম। আচ্ছা, প্রথম জিনিস যেটা বুঝবো যে ও তো ট্রাভেল করবে, আমরা এটা জানি যে ও কিছুটা তাহলে যখন টাইম পার হবে কিছুটা করেও উপর দিকে উঠবে, কিছুটা করেও সামনের দিকে যাবে, আবার ওর ভেলোসিটি ডিক্রিজ করবে, কিছুটা করে উপর দিকে যাবে, কিছুটা করে সামনের দিকে। তাই বলেই তো গ্রাফটা আমার এরকম হয়। ও ওয়াই অ্যাক্সিসটাকে খেয়াল করো, আমি এই হাতটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, দিস ইজ মাই ওয়াই অ্যাক্সিস। ভালো করে বুঝবে, আমি ওয়াই অ্যাক্সিসটা আমার কী হবে, ভেলোসিটি কমবে তারপরে আবার ভেলোসিটি বাড়বে। কিন্তু এক্স অ্যাক্সিসটা কী হবে, না কমবে না বাড়বে, যেমন চলছিল তেমন চলবে। তাহলে ওয়াই অ্যাক্সিসটা কী হবে, এরকম হবে। এক্স অ্যাক্সিস কী হবে, যেমন চলছে তেমন চলছে। তাহলে আমি যদি দুটোকে প্লট করি তাহলে আমি কি দেখতে পাবো, দেখ আমি শুধু ওয়াইটাকে কিন্তু উপর দিকে নিয়ে যাচ্ছি, তারপরে আবার নিচের দিকে নিয়ে আসছি। তাহলে ওয়াই আমার উপর দিকে নিয়ে যাচ্ছি, নিচের দিকে নিয়ে আসছি, কিন্তু এক্স আমি টান সামনের দিকে নিয়ে যাচ্ছি। তাহলে আমি অবভিয়াসলি এইরকম একটা গ্রাফ প্লট করতে পারি। দেখো শর্টে দেখাচ্ছি, ভালো করে বুঝবে। এটা হচ্ছে ওয়াইল রাইজিং, আর এইটা করব ওয়াইল ফলিং। ওকে, দুটো কেস করব, একটা করব ওয়াইল রাইজিং আর একটা করব ওয়াইল ফলিং। দেখো ধরো রাইজ করছে, টাইম পাল্টাচ্ছে, ভেলোসিটিটা প্রথমে এখানে ছিল, তারপরে কিছুক্ষণ পর এখানে, কিছুক্ষণ পর এখানে, তারপরে গিয়ে দাঁড়িয়ে যাবে। তিনটে টাইমে ভাবো, 1 2 3 4 ইকুয়াল টাইম ইন্টারভাল নেব, 4টে ইকুয়াল টাইম ইন্টারভাল। আমি কি দেখতে পাবো, যদি এরকম হয় দেন স্যার টাইমটা কোন অ্যাক্সিসে নিচ্ছেন? কোনটা বল? টাইমটা কোন অ্যাক্সিসে নিচ্ছেন মানে গ্রাফের? টাইমটা আমি এইদিকে নিচ্ছি। টাইম X চেঞ্জ হওয়া যায়, এক্স চেঞ্জ হওয়া যায়। একটা জিনিস ভাব, আমি যদি ফিক্সড ভেলোসিটিতে ট্রাভেল করি তাহলে আমার টাইম যত চেঞ্জ হবে এক্সও তত চেঞ্জ হবে না। ধর আমার ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড পর আমি কতটা যাব, 10 মিটার। 2 সেকেন্ড পর কতটা যাব, 20 মিটার। 3 সেকেন্ড পর 30 মিটার। তাহলে আমি যদি এখানে 1 2 3 সেকেন্ডে লিখি বা 10 20 30 মিটারে লিখি, আমার কি পার্থক্য হচ্ছে কোনো? না, না। বুঝতে পেরেছিস? কারণ ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে না। এবার যেটা দেখাচ্ছি দেখ, যে আমি যদি ইকুয়াল টাইম ইন্টারভাল অন্তর লিখি তাহলে প্রথম টাইমে এইখানে, তারপরের টাইমে এইখানে, তারপরের টাইমে এইখানে, তারপরের টাইমে এইখানে। গ্রাফটা যদি প্লট করি এইরকম একটা গ্রাফ হয় না? আবার এখান থেকে যখন পড়তে শুরু করবে এরকম হবে। যদি 4টে টাইম ইন্টারভাল নিই তাহলে কী হবে, প্রথম টাইম ইন্টারভালে এইখানে, তারপরে টাইম ইন্টারভালে এইখানে, তারপরে টাইম ইন্টারভালে এইখানে, তারপরে টাইম ইন্টারভালে এইখানে। তাহলে কি এরকম একটা গ্রাফ পাবো না? তাহলে ফলিং আর রাইজিংকে যদি একসাথে করি, ফলিং আর রাইজিংকে যদি একসাথে করি তাহলে আমি এরকম একটা গ্রাফ পাবো। এইটা দেখানোর কারণ হচ্ছে যে তুমি একটা জিনিস বোঝো, যে আমি যখন ওয়াইকে নিয়ে কাজ করছি, পারপেন্ডিকুলার নিয়ে কাজ করছি, তখন শুধু আমি পারপেন্ডিকুলারের ব্যাপারেই ভাবছি। তখন হরাইজন্টালে কী হচ্ছে আমি সেটা নিয়ে ভাবছি না। হরাইজন্টালকে হরাইজন্টালের মতো প্লট করে যাচ্ছি। কোন হরাইজন্টালে কত পারপেন্ডিকুলার হবে সেটা দেখে আমি এরকম একটা প্লটিংগুলো ফেলছি। ইজ দ্যাট ক্লিয়ার? এখানেও কোন হরাইজন্টালে কতটা প্লটিং হবে সেটা দেখে আমি এরকম ফেলছি। ইজ দ্যাট ক্লিয়ার? স্যার এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে কি প্লট করা হয়েছে? এখানে এক্স অ্যাক্সিসে প্লট করেছি টাইম। তুমি টাইম প্লট করো, তুমি ডিস্টেন্স প্লট করো, দুটোর ক্ষেত্রেই ব্যাপারটা একই হবে। বোঝা গেল কথাটা?
হ্যাঁ, আর ওয়াই অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিসে প্লট করেছি ভেলোসিটি প্লট করো, ডিসপ্লেসমেন্ট প্লট করো, কার্ভটা একই রকম। দেখো দেখিয়ে দিচ্ছি তোমাকে, আমি বুঝতে পারবে তুমি। দেখো দেখো মনে করো যে আমি কোনো একটা টাইম ইন্টারভাল পরের কথা ভাবছি, তো আমি তো ওকে উপরের দিকে সাপোজ ইউ ভেলোসিটি দিয়ে ছুঁড়েছি, এটা সাপোজ ইউ কস থিটা, এটা ইউ সাইন থিটা, বুঝতে সুবিধা হবে। ওকে, যে কোনো একটা টাইমে সাপোজ টাইম টি পরে একটা বডি কতটা হাইট ওঠে কি করে মাপি, যে এই বরাবর ওর ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি নিশ্চয়ই ইউ সাইন থিটা। ক্লিয়ার? তাহলে ও এইভাবে উপর দিকে উঠছে, এইখানে হচ্ছে ইউ সাইন থিটা। মনে করো টি টাইমে ও এস ডিসপ্লেসমেন্ট গেছে, এস উপরের দিকে, সাপোজ উপরের দিকে আমি ওয়াই ধরলাম, তাহলে টি টাইমে মনে করো ওয়াই ডিসপ্লেসমেন্ট গেছে। আমার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। আচ্ছা, জি তো আমার নিচের দিকে কাজ করছে, তাহলে নিশ্চয়ই এখানে প্লাস হাফ না করে মাইনাস হাফ জি টি স্কোয়ার করবো, রাইট? তাহলে আমি এখানে কি লিখবো? এস এর জায়গায় লিখবো ওয়াই ইকুয়ালস টু ইউ এর জায়গায় লিখবো ইউ সাইন থিটা টি, ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি অফ টি স্কোয়ার, তাই লিখবো না? এটা কোন দিকে তাকালে? এটা যদি আমি অ্যালং ওয়াই অ্যাক্সিস তাকাই বা ভার্টিক্যালের দিকে তাকালে। আচ্ছা, একটু এক্স অ্যাক্সিসের দিকে তাকাও তো, একটু এক্স অ্যাক্সিসের দিকে তাকাও, কি দেখতে পাচ্ছি? যে এক্সের দিকে হচ্ছে ভি কস মানে ইউ কস থিটা, তাহলে ইউ কস থিটা ভেলোসিটি নিয়ে ও যদি টি টাইম যায়, ইউ কস থিটা ভেলোসিটি নিয়ে ও যদি টি টাইম যায়, তাহলে ও কতটা ডিস্টেন্স কভার করবে? নিশ্চয়ই ইউ কস থিটা ইন্টু টি। আচ্ছা, এখান থেকে আমি লিখতে পারি যে অর টি ইকুয়ালস টু এক্স বাই ইউ কস থিটা। স্যার এটা বুঝলাম না, যে নিচের যেটা করলে। তোর ভেলোসিটি সাপোজ 30 মিটার পার সেকেন্ড, তুই 15 সেকেন্ড ট্রাভেল করেছিস, তাহলে তুই কতটা ট্রাভেল করেছিস? নিশ্চয়ই 30 ইন্টু 15 মিটার। কারণ তোর তো ভেলোসিটি রিডিউস করানোর জন্য কোনো ফোর্স নেই, আছে কি? না, তাহলে তোর যা ভেলোসিটি ছিল সেটাই তো থাকবে, ওটা তো আর চেঞ্জ হবে না। না, চেঞ্জ হবে না। আচ্ছা, তার মানে তোর যদি ভেলোসিটি হয় 30 মিটার পার সেকেন্ড, তুই যদি 15 সেকেন্ড যাস, তাহলে 30 ইন্টু 15 মিটার, এটা হবে তোর ডিস্টেন্স। তোর যদি ভেলোসিটি হয় ইউ কস থিটা, কারণ হরাইজন্টালের দিকে তোর ভেলোসিটি তো ইউ কস থিটা, ইন্টু যদি টি টাইম যাস, কারণ এখানেও আমি টি টাইম গেছি, তাই এখানেও টি টাইমের কথাই ভাবছি, তাহলে কতটা ডিসপ্লেসমেন্ট যাবো? নিশ্চয়ই এক্স। তাহলে টি কস্ট লিখতে পারি এক্স বাই ইউ কস থিটা। হ্যাঁ, আমি কি করলাম, যে টি এর ভ্যালুটা আমি এখানটায় পুট করে দিলাম। ক্লিয়ার? তাহলে ওয়াই ইকুয়ালস টু কী লিখতে পারি? দেখো, তাহলে ওয়াই ইকুয়ালস টু লিখতে পারি যে ওয়াই ইকুয়ালস টু লিখতে পারি, দেখো ওয়াই ইকুয়ালস টু ইউ সাইন থিটা ইন্টু টি, টি এর জায়গায় কী লিখবো? এক্স বাই ইউ কস থিটা, এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি ইন্টু টি মানে এক্স বাই ইউ কস থিটা তার হোল স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে দেখো ইউ ইউ কেটে গেল, তাহলে এটাকে লিখতে পারি এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি ইন্টু এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। আমাকে একটা কথা বল, যদি আমি একটা থিটা কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ছুড়ি, ইফ আই থ্রো ইট অ্যাট এনি পার্টিকুলার অ্যাঙ্গেল, দেন দ্য থিটা উইল চেঞ্জ? নো, দ্য থিটা ইজ ফিক্সড বিকজ দ্য ইনিশিয়াল অ্যাঙ্গেল অফ থ্রোয়িং ইজ অলওয়েজ ফিক্সড, তাই না? তার মানে ইফ থিটা ইজ ফিক্সড, তার মানে আমি বলতে পারি দেন ট্যান থিটা ইজ অলসো ফিক্সড। ইফ থিটা ইজ ফিক্সড দেন ট্যান থিটা ইজ অলসো ফিক্সড। আচ্ছা, আমরা হাফ তো কনস্ট্যান্ট, তার মানে এটা তো কনস্ট্যান্ট হবেই। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কনস্ট্যান্ট 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইনিশিয়াল যে ভেলোসিটি দিয়ে ছুড়েছিলাম কনস্ট্যান্ট। কস থিটা অবভিয়াসলি কনস্ট্যান্ট, কস থিটা কনস্ট্যান্ট মানে কি? কস স্কোয়ার থিটাও কী হবে? কনস্ট্যান্ট, রাইট? কস থিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কস স্কোয়ার থিটা কী হবে? কনস্ট্যান্ট। তার মানে আমি এখানে লিখতে পারি যে ওয়াই ইকুয়ালস টু ধর a1x
প্লাস b1 এক্স স্কোয়ার, এইটা ইকুয়েশন অফ আ প্যারাবোলা। তাহলে আমি যদি একটা ডিসপ্লেস, লাস্ট লাইনটা আরেকবার একটু বলো না। এই যে বুঝলাম। ট্যান থিটা কনস্ট্যান্ট, তো ট্যান থিটা, থিটা যদি কনস্ট্যান্ট হয়, ধর ইনিশিয়ালি আমি বলটাকে একটা অ্যাঙ্গেলে ছুড়েছি, তাই ইনিশিয়াল অ্যাঙ্গেল কখনো পাল্টাবে? পাল্টাবে না। তাহলে ইনিশিয়ালি ট্যান থিটা কি কনস্ট্যান্ট? হ্যাঁ গুড। আমার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিও কনস্ট্যান্ট, কস থিটাও কনস্ট্যান্ট, ইনিশিয়াল ভেলোসিটিও কনস্ট্যান্ট। তাহলে আমার কি এই পার্টটা একটা কনস্ট্যান্ট হচ্ছে না? এই কনস্ট্যান্টের নাম দিলাম আমি a1। আমি এই যে টোটাল পার্টের কনস্ট্যান্ট হলো তার নাম দিলাম আমি b1 দিতে পারি। a1টা এখানে বসালাম, ধরে B1 মাইনাসটা স্যার তাহলে কি হলো? মাইনাসটা ধরে, কনস্ট্যান্ট তো মাইনাস নিয়েও ধরতে পারি, অসুবিধা নেই তো। ওকে, তাহলে a1x প্লাস b1x স্কোয়ার দিয়ে আমি এইরকম একটা ইকুয়েশন পেলাম, y ইকুয়ালস টু ax প্লাস bx স্কোয়ার। যখনই আমি এই ধরনের ইকুয়েশন পাবো, দিস ইজ দি ইকুয়েশন অফ আ প্যারাবোলা। ওকে, দিস ইজ দি ইকুয়েশন অফ আ প্যারাবোলা। ওকে, কেমন দেখতে হয় ইকুয়েশনটা? এটা দেখতে হয়, প্যারাবোলা মানে তিন ধরনের কার্ভ হয় যেটা তোদের লাগবে সিলেবাসে। একটা কার্ভ হচ্ছে সার্কেল, একটা কার্ভ প্যারাবোলা, একটা এলিপস, একটা হাইপারবোলা, 4 ধরনের। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা এটা প্যারাবোলার মধ্যে পড়ে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা চলো, এইটুকু তো আমরা বুঝতে পারলাম, আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, কনিক সেকশন তোরা পড়েছিস কি? কনিক সেকশন, কনিক সেকশন কি পড়েছিস? না স্যার। না স্যার। চলো একটু কনিক সেকশন দেখ। আচ্ছা, অডিওটা বাবা, এটা কার অডিও? এটা খুব প্রচণ্ড বাজে আওয়াজ হচ্ছে। নবনীল। নবনীল, অডিওটা তাহলে অন করিস না। আচ্ছা চলো একটুখানি কনিক সেকশনটা ব্রিফে করে দিই। তার আগে আমরা এইটুকু বুঝে গেছি যে একটা প্রজেক্টাইল মোশন যদি হয় তাহলে ওয়াই অ্যাক্সিসে যা ডিসপ্লেসমেন্ট হচ্ছে আর এক্স অ্যাক্সিসে যা ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা দিয়ে যদি আমি একটা গ্রাফ প্লট করি, আই উইল শিওরলি গেট আ প্যারাবোলা। এইটুকু আমি পরিষ্কার বুঝে গেছি। ওকে, চলো এবার এই কেসটাকে দেখি। মনে করো যে এইটা আমার একটা কোণ। ওকে, এটা আমার একটা কোণ। আচ্ছা আমাকে একটা কথা বল, আমি যদি কোণটাকে এইভাবে কাটি, ভালো করে বুঝবি, এই কাটিংটা দেখা খুব দরকার। আমি যদি কোণটাকে এইভাবে কাটি তাহলে আমি কি দেখতে পাবো? এটা কি পাবো? এটা 2 ডাইমেনশনাল ফিগার পাবো। এটা কি ফিগার পাবো? সার্কেল। সার্কেল। তাহলে যে 2 ডাইমেনশনাল ফিগারটা পাবো দ্যাট ইজ সার্কেল, রাইট? আচ্ছা, এই ধর আমার একটা কোণ, এই ধর আমার একটা কোণ। ওকে বস, এই ধর আমার একটা কোণ। যদি আমি এই কোণটাতে এইরকম একটা পিস করি, তাহলে আমি এইরকম একটা ফিগার পাবো। বলতো এটা কি হবে? সার্কেল কিন্তু একটু বেঁকে গেছে। না, এটা সার্কেল হবে না। এটা কি হবে বলতো? ওভাল। ওভার। হ্যাঁ হ্যাঁ, ওভাল। ওভাল। ওভালের সুন্দর নাম কি? ওভালের সুন্দর নাম হচ্ছে এলিপস, রাইট? এটাকে দেখতে কেমন লাগবে? এটাকে দেখতে এইরকম লাগবে। এটাকে দেখতে কেমন লাগবে? এটাকে দেখতে এইরকম লাগবে, তাই না? মনে কর যে আমি এইরকম একটা ফিগার করছি, এইরকম একটা ফিগার করছি। তাহলে এখানে যদি আমি এইরকম একটা কাটিং করি, যার অডিওটা অন আছে একটু অফ করে দে।
যদি আমি এই রকম একটা কাটিং করি, তাহলে আমি এখানে কীরকম একটা ফিগার পাবো? আমি এই রকম একটা ফিগার পাবো। দেখ কেমন ফিগার পাবো, ঠিক এইখান থেকে এই একটা, এইখান থেকে এই একটা, রাইট? আচ্ছা, এই ফিগারটা কি আমরা এখনই করলাম? এই ধরনের একটা ফিগার, এটা কেমন দেখতে হবে বলতো? এটা দেখতে লাগবে ঠিক এই রকম, রাইট? এটা কি পাবো? দিস ইজ আ প্যারাবোলা। ওকে, এটা সুন্দর নাম হচ্ছে প্যারাবোলা। ওকে, এবার আর একটা ফিগার দেখাচ্ছি, কিন্তু এটা বোঝাটা খুব কঠিন। এটা কী করে বোঝাই? মনে কর এই ধর একটা তোর কোণ, ওকে, এই ধর একটা কোণ, আর এখানে যদি আমি একটা সেকশন বার করে আনি, তো বোঝানোটাই খুব কঠিন এটার। ওয়েট করো একটু। ওকে, মনে করো যে তোমার ফিগারটা এই রকম, আচ্ছা দাঁড়াও, এটাকে ফ্রেশ করে আঁকি। মনে করো তোমার ফিগারটা এই রকম, ওকে। এবার মনে করো এইখান থেকে আমি একটা পোর্শন ঠিক এইভাবে কেটে নিচ্ছি, মনে করো এইভাবে কেটে নিচ্ছি, রাইট? তখন আমি একটা সেকশন পাবো, কেমন দেখতে লাগবে দেখো। অরূপ, ক্লাস করাচ্ছি কিন্তু। তখন আমি নিশ্চয়ই এরকম একটা সেকশন পাবো, রাইট? এই সেকশনটা কেমন দেখতে লাগছে? এই সেকশনটা দেখো ঠিক এই রকম দেখতে লাগছে, তাই না? এই ধরনের যখন তুমি দেখবে, হ্যাঁ প্যারাবোলার মতোই এটা, প্যারাবোলার মতোই, কিন্তু দেখ দুটো পোর্শন আছে, যেমন বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি তুই যদি এক্স ওয়াই গ্রাফ করিস না, মানে প্যারাবোলার যদি গ্রাফ করিস, প্যারাবোলা হয় এই টাইপের দেখতে, যেখানে এইটা হচ্ছে ওয়াই, এইটা হচ্ছে এক্স। এটাকে বলে হাইপারবোলা, এইটাকে বলে হাইপারবোলা, এটাকে বলে হাইপারবোলা। এটা কেমন হয় বলতো? ধর এটার ভিতরে এক্স ওয়াই অ্যাক্সিস হয়, এটা ওয়াই, এটা এক্স যদি হয়, এরকম টাইপের হয়ে যাবে। বুঝতে পারলি কথাটা? দিস ইজ হাইপারবোলা। চলো, এইটুকু আমরা বুঝতে পারলাম যে কনিক সেকশনের একটা রাফ আইডিয়া পেয়ে গেলাম। আমরা যে পার্টটাকে নিয়ে ইন্টারেস্টেড প্যারাবোলা, সেই পার্টের এক্সপ্রেশনটা আমরা লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। মানে কোনো ইকুয়েশনকে যদি এইরকম একটা জেনারেল ফর্মে আনতে পারি, যেখানে ওয়াই ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি হবে, সেটাকেই আমরা একটা প্যারাবোলার ইকুয়েশন ইমাজিন করতে পারি। ওকে, এক সেকেন্ড একটু ওয়েট করো। দেখো, আবার আমরা প্রজেক্টাইল মোশনে ফিরে যাব। তাহলে আমরা কি দেখলাম? যে আমাদের একটা প্রজেক্টাইল মোশনে একটা প্যারাবোলিক পাথ হয়, এটা আমরা বুঝে গেছি। এবার আমরা দেখছি, দেখো মনে করো আমি আবার একটা ভেলোসিটি দিয়ে এটাকে ছুড়ে দিয়েছি। মনে করো এই দিকে আমি ওকে ভি ভেলোসিটি দিয়ে ছুড়ে দিয়েছি। আমি একটু আগেই বুঝেছি যে আচ্ছা, ওকে যদি কোনো ভেলোসিটি দিয়ে ছুড়ি, ইউ ভেলোসিটি দিয়ে ছুঁড়েছি ধরো, তাহলে ও অবভিয়াসলি একটা প্যারাবোলিক পাথ এক্সিকিউট করবে। ওকে কোনো ভেলোসিটি দিয়ে ছুড়লে ও একটা প্যারাবোলিক পাথ এক্সিকিউট করবে। ওকে, প্যারাবোলিক পাথ। আচ্ছা দেখো, এই প্যারাবোলিক পাথে এক্স আর ওয়াই কোঅর্ডিনেটটাকে দেখব। উপরের দিকে যেগুলো ভার্টিক্যালি দেখব সেগুলোকে ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করব, যেগুলো হরাইজন্টালি দেখব সেগুলোকে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করব। দেখো ইনিশিয়ালি ধরো ওকে আমি এই ভেলোসিটি দিয়ে ছুঁড়েছিলাম, এটাকে ধরলাম ইউএক্স। ইনিশিয়াল ছুঁড়েছিলাম তাই ইউএক্স লিখলাম। ফাইনাল এই সময় ওর যা ভেলোসিটি ছিল
সেটাকে ভার্টিক্যালি লিখলাম ইউওয়াই। আমি কিছুটা দূর যেই উঠে যাব, সাপোজ এই জায়গাটার কথা ভাবছি, তখন আমার ইউএক্সের যা ভ্যালু ছিল সেটা একই রকম থাকবে, তাই ইউএক্সটা এখানে কিন্তু চেঞ্জ হবে না। ইউএক্সের যা লেন্থ ছিল সেটাই থাকবে, ইউওয়াইটা কমে যাবে, কারণ ভেলোসিটি যত উপর দিকে যায় ডিক্রিজ হয়ে যাবে। তাহলে ইউওয়াই কী হবে? ইউওয়াই উইল ডিক্রিজ, রাইট? তাহলে ইউওয়াই 2 লিখলাম, ইউএক্স 2 লিখলাম। আচ্ছা, আরেকটু দূরে যখন চলে যাবে, সাপোজ এইখানটায় যখন চলে গেছি, তখন আমি কি দেখব? আচ্ছা, এইখানটা আগে দেখি, তারপরে উপরটায় যাই। ধরো এইখানটা যখন দেখব, ইউএক্সটা কখনোই পাল্টাবে না, কারণ ওকে পাল্টানোর জন্য কোনো ফোর্স নেই। এটার নাম দিলাম ইউএক্স 3। কিন্তু ভার্টিক্যালি দেখো ফোর্সটা অনেক কমে গেছে, মানে ভেলোসিটিটা অনেক কমে গেছে, তাই এটা হয়ে গেছে ইউওয়াই 3। আমি কি জানি যে ভার্টিক্যালি কিছু দূর অবধি একটা ভেলোসিটি নিয়ে ওঠে, তারপরে কমতে থাকে কমতে থাকে কমতে থাকে, 0 হয়ে যায়, তারপরে পড়ে যায়। তার মানে টপ মোস্ট পজিশন মানে এই জায়গাটায়। এই জায়গাটায় কি দেখব? এই জায়গাটায় শুধুই দেখব ওর হরাইজন্টাল পার্ট আছে, এটার নাম দিলাম UX4, কিন্তু ভার্টিক্যাল পার্ট ওর কিছু থাকবে না, কারণ আলটিমেটলি উঠতে 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 একটা জায়গা আসবে যখন ওর ভেলোসিটি 0 হবে, তারপরে আবার ভেলোসিটি বাড়তে শুরু করবে। এবার এখানে চলে আসি, তাহলে আমরা ভার্টিক্যালের ক্ষেত্রে কি দেখেছি? যে ভেলোসিটি বাড়তে থাকে, এই কমতে থাকে, কমতে কমতে 0 হয়, তারপরে আবার ভেলোসিটি উল্টো দিকে বাড়ে। এই পোর্শনটায় আমরা কি দেখব? যে ইউএক্সের ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না, ইউএক্সের যা ভ্যালু ইউএক্স সেটাই রাখছে, সাপোজ UX5, কিন্তু ভেলোসিটি ওর নিচের দিকে বেড়ে গেছে, দ্যাট ইজ UY5। ক্লিয়ার? যখন এইখানটায় চলে আসবো, দেখব ইউএক্সের কোনো চেঞ্জ হবে না, ইউএক্স একই রকম আছে, UX6, কিন্তু ওর ভেলোসিটি নিচের দিকে অনেকটা বেড়ে গেছে, বেড়ে হয়ে গেছে UY6। ওকে, তাহলে এখানটা আমরা কি বুঝতে পারছি? যে ইউএক্স সব জায়গায় দেখো, ইউএক্সের ম্যাগনিটিউড সব জায়গায় সেম আছে, এখানে একটু বেশি বড় দেওয়া হয়ে গেছে। ইউএক্সের ম্যাগনিটিউড সব জায়গাতে সেম থাকবে, ইউএক্সের ম্যাগনিটিউড কোথাও কিন্তু পাল্টাবে না। ওকে, তাহলে আমি তো এরম বলতেই পারি, যদি ইউএক্সের ম্যাগনিটিউড কোথাও না পাল্টায়, তাহলে UX6, UX5, UX4, UX3, UX2 এগুলো লেখার কোনো মানে হয় না। কিন্তু দেখো ভার্টিক্যাল ভেলোসিটি যেটা, সেটা কমছে, তারপরে আবার বাড়ছে, তার মানে অনলি চেঞ্জ হচ্ছে এখানে। এই চেঞ্জের জন্যই কিন্তু আমরা এরকম একটা প্যারাবোলিক ফর্ম ফ্যাক্টর পাচ্ছি। এবার আমরা দেখব যে এই যে প্যারাবোলিক ফর্ম ফ্যাক্টর, তার মানে মেইন যে ভার্টিক্যালি উঠছে আর পড়ছে তার জন্যেই ডিপেন্ড করছে, না হলে ও তো সারা জীবন সোজাই চলে যেতে পারতো। তার মানে ওর নিশ্চয়ই গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, সেই জন্য ওর ভেলোসিটি কমতে 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 তারপরে বাড়ছে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, চলো এই ব্যাপারটাকে আমি আরেকটু বুঝি। দেখো, এইভাবে ভাবো যে আমি ওকে UY ভেলোসিটি দিয়ে উপর দিকে ছুড়েছিলাম, তাহলে এইটা তো ওর ম্যাক্সিমাম হাইট যখন ও অ্যাটেন্ড করেছে, তাহলে এই টাইমটুকু অবধি কী হয়েছে? ওর ভেলোসিটি শুধুই কমেছে। তার মানে এই টাইমটুকু পৌঁছাতে সাপোজ ওর T1 টাইম নিল, তাহলে আমি লিখতে পারি যে T1 টাইম লেগেছে ওর, যেখান থেকে ওকে আমি প্রজেক্ট করেছি উইথ ভেলোসিটি UY, সেখান থেকে ওর ফাইনাল ভেলোসিটি 0 হতে। এটা আমি বলতে পারি নিশ্চয়ই। তাহলে আমার ফর্মুলা কি? V = U + AT, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে G, তাহলে এটাকে লিখতে পারি U - GT। ভার্টিক্যালি ভাবছি, U এর ভ্যালু কত? UY, তাহলে এটাকে লিখতে পারি UY - GT = V, ফাইনাল ভেলোসিটি 0, তাহলে অর 0 = UY - GT। और আমি এখান থেকে লিখতে পারি যে T = UY/G, UY কত? UY যদি এটা থিটা অ্যাঙ্গেলে ছুরি, দেন UY = U, ইট ইজ ইকুয়াল টু U সাইন অফ থিটা, তাহলে এখানে লিখতে পারি যে U সাইন থিটা বাই G। ক্লিয়ার? আচ্ছা, আমরা স্ট্রেট লাইনে করেছি যে একটা বডিকে কোনো জায়গা থেকে ভেলোসিটি 0 যতক্ষণ না হচ্ছে সেইটা যা টাইম লাগে, G যদি সমান থাকে তাহলে পড়তেও তার একই টাইম লাগে। তার মানে যদি এইটা T1 টাইম হয়, এটা T2 টাইম হয়, দেন T1 = T2। তার মানে টাইম অফ অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানে ওঠা, টাইম অফ অ্যাসেন্ট = টাইম
অফ ডিসেন্ট, তাই না? টাইম অফ অ্যাসেন্ট ইকুয়ালস টু টাইম অফ ডিসেন্ট। আচ্ছা, এইটুকু আমি বুঝতে পারলাম। তার মানে এই যে ও পুরোপুরি উঠে গেল, গিয়ে নিচে নেমে পড়লো, তাহলে এই দুটো টাইম নিয়েছে T1 আর T2, তাহলে এই টোটাল এই দুটো টাইম মিলিয়ে ও হাওয়ায় রয়েছে। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট T ইকুয়ালস টু T1 প্লাস T2। তার মানে কী লিখবো? T1 আর T2 যদি সেম হয়, দ্যাট ইজ T হুইচ ইজ ইকুয়াল টু T প্লাস T, তার মানে 2T, তার মানে 2u সাইন থিটা বাই জি। ইজ দ্যাট ক্লিয়ার? 2T মানে 2u সাইন থিটা বাই জি। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট কত? 2u সাইন থিটা বাই জি। আচ্ছা, আমরা পেয়ে গেছি টোটাল টাইম অফ ফ্লাইট। নেক্সট বার করব যে ও তো একটা হাইট উঠেছে, এখান থেকে ও এই হাইটটা উঠেছে, তার মানে এটা তো ওর ম্যাক্সিমাম হাইট, এটাকে ক্যাপিটাল এইচ দিয়ে লিখলাম। বার করব ম্যাক্সিমাম হাইট। দেখো এই হাইটটা ম্যাক্সিমাম হাইট হচ্ছে এইচ। আচ্ছা, আমি কি জানি? আমি জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই জানি না? যে ভেলোসিটি দিয়ে ছুঁড়েছি ইউ, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউ সাইন থিটা। ম্যাক্সিমাম হাইটে ভি হচ্ছে 0, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিচের দিকে কাজ করে। তাহলে এই এক্সপ্রেশনটাকে মডিফাই করে লিখতে পারি যে 0 ইকুয়ালস টু ইউ সাইন থিটা তার স্কোয়ার। কেন? ইউ এর জায়গায় ইউ সাইন থিটা বসাবো, মাইনাস 2g ম্যাক্সিমাম হাইট এইচ। অর আমি এখান থেকে লিখতে পারি যে এইচ ইকুয়ালস টু ইউ সাইন অফ থিটা বাই 2g। ইজ দ্যাট ক্লিয়ার? সো ম্যাক্সিমাম হাইট এইচ উইল বি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। আচ্ছা, এবার আমরা বার করব রেঞ্জ। রেঞ্জ কাকে বলে? হোয়াট ডু উই মিন বাই রেঞ্জ? রেঞ্জ হচ্ছে এই যে একে এখান থেকে ছোড়া হলো, তাহলে এইখান থেকে গিয়ে 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 আলটিমেটলি এখানে পড়লো। তাহলে যেখান থেকে ছুঁড়েছি হরাইজন্টালি একটা ডিস্টেন্স কভার করে গিয়ে পড়েছে। তার মানে কোথা থেকে কোথায় গিয়ে পড়েছে? নিশ্চয়ই এখান থেকে একটা ডিস্টেন্স কভার করে গিয়ে পড়েছে। এইটাকে আমরা বলবো রেঞ্জ। তাহলে আমরা তো এটা বুঝতে পারলাম যে এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ভালো কথা। রেঞ্জ কি? যতটা ও কভার করেছে। আরে ওর ভেলোসিটি তো ux, কতক্ষণ ও যাবে? যতক্ষণ ও হাওয়ায় থাকবে। ততক্ষণ তো সামনের দিকেও যাবে। যেই হাওয়া থেকে মাটিতে পড়ে যাবে তখন তো আর যাবে না। ধাক্কা খেয়ে ঘষতে কিছুটা চলে গেল, ওইটা নিয়ে আমরা ভাববো না, আমরা সেটুকু নিয়েই ভাববো যতক্ষণও হাওয়ায় আসছে ততক্ষণও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা এটাই ভাববো। তার মানে আমরা এরকম ভাবতে পারি যে রেঞ্জ আর নিশ্চয়ই ux ইন্টু টোটাল টাইম অফ ফ্লাইট টি। আচ্ছা, ux মানে কি? ux মানে হচ্ছে u cos অফ থিটা। টোটাল টাইম অফ ফ্লাইট মনে আছে? টোটাল টাইম অফ ফ্লাইট ux মানে u cos থিটা। এই যে দুটো পার্টে ভাগ হবে, থিটা যদি এটা হয় তাহলে ux u cos থিটা হয় না? বুঝতে পেরেছিস? ওটা না ux ইনটু t, ওটা কেন? আরেকবার বল, পার্ডন। r ইজ ইকুয়াল টু ux ইনটু t, ওটা কেন? আমি একটা বলকে ছুঁড়ে দিয়েছি, বলটা সামনের দিকে যেতে থাকবে, তাই তো? কতক্ষণ ও যাবে? যতক্ষণ না ও মাটিতে পড়বে, তাই না? তুই একটা বলকে ছুঁড়ে দিলি, আমরা মাটিতে পড়ে ড্রপ খেয়ে ঘষতে গেল ওইটা ভাববো না। আমরা ইন্টারেস্টেড ঠিক এইটুকু নিয়ে যে ও যখন আকাশে গেল সেখান থেকে মাটিতে পড়লো, এই আকাশে যতক্ষণ ছিল ততক্ষণও কতটা সামনে গেল, এইটাকে নিয়ে আমি ইন্টারেস্টেড। আমার কথা বোঝা গেল? যে ও যতক্ষণ আকাশে ছিল ততক্ষণও কতটা সামনের দিকে গেল, আমি এইটাকে নিয়ে ইন্টারেস্টেড। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ। তার মানে রেঞ্জ কি? নিশ্চয়ই ux ইন্টু টি। সামনের দিকের যে ভেলোসিটি ux ইন্টু টি, এটাই তো রেঞ্জ। ux কি? তাহলে u cos থিটা।
দেখ সামনের দিকে যে যাচ্ছে তার জন্য তো ভার্টিক্যাল কম্পোনেন্ট দায়ী নয়, সামনের দিকে যাওয়ার জন্য কোন কম্পোনেন্ট দায়ী? নিশ্চয়ই হরাইজন্টাল কম্পোনেন্ট দায়ী। ইজ দ্যাট ক্লিয়ার? নিশ্চয়ই হরাইজন্টাল কম্পোনেন্ট দায়ী। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। বোঝা গেল কথাটা? তার মানে নিশ্চয়ই যদি ইউ কস থিটা ইন্টু টোটাল টাইম অফ ফ্লাইট টি হয়, আমি টি বার করেছি কি মনে আছে যে একটা টাইম অফ ফ্লাইট হয় ইউ সাইন থিটা বাই জি, তাই না? তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট কত হয়? 2t, তার মানে 2u সাইন থিটা বাই জি। এখানে বসিয়ে দেবো 2u সাইন থিটা বাই জি। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে 2t কি হবে? 2u সাইন থিটা বাই জি হবে, তাই না? এখানটায় বসিয়ে দিলাম। তাহলে কি লিখতে পারি বসিয়ে দিলে? দেখো তাহলে u আর u, তাহলে লিখতে পারি ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা ইন্টু 2 সাইন থিটা কস থিটা বাই জি লিখতে পারি। দেখ ট্রিগোনোমেট্রি যখন আরেকটু করবি তুই জানবি যে একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? যে সাইন অফ 2 থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা কস থিটা। তাহলে 2 সাইন থিটা কস থিটা কী লিখবো? সাইন 2 থিটা লিখবো। তার মানে এটাকে কী লিখবো? ইউ স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা বাই জি। ইজ দ্যাট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছ? তাহলে আমরা দেখলাম এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 জি, আর আরকে কী দেখলাম? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ওকে, আচ্ছা দেখো এই রেঞ্জের না একটা খুব মজার ব্যাপার আছে, সেটাকে নিয়ে আমরা এবার একটু আলোচনা করব, ভালো করে বুঝবে। মনে করো যে তুমি একটা বডিকে কোনো একটা অ্যাঙ্গেলে ছুঁড়েছো। দেখবে কি করছি। তোমরা কখনো খেয়াল করে দেখেছো যে যদি তোমরা বডিকে কোনো একটা অ্যাঙ্গেলে ছোড়ো, সাপোজ তোমরা একটা বডিকে কোনো একটা অ্যাঙ্গেলে ছুড়লে, তাহলে ও কোনো একটা রেঞ্জ কভার করলো। সাপোজ এখান থেকে ও এই একটা রেঞ্জ কভার করলো। সাপোজ এটা নাম দিলাম রেঞ্জ। সাপোজ এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তার জন্য ও যেটা কভার করলো সাপোজ 830 লিখলাম। তোমরা কি কখনো খেয়াল করেছো যে যদি ওকে আমি এরকম কোনো একটা অ্যাঙ্গেলে ছুরি, তার থেকে একটু তাহলে আরও একটু দূরে গিয়েও পড়লো, তাহলে তখন যে ডিস্টেন্সটা ও কভার করলো সেটাকে আমি বলতে পারি যে দ্যাট ইজ আর ডিউ টু দ্যাট অ্যাঙ্গেল থিটা। আমি জানি না কত অ্যাঙ্গেল, হয়তো কোনো একটা অ্যাঙ্গেল যার জন্য ওর থেকে বেশি হলো, সেটা আর থিটা। কিন্তু আবার তুমি কি খেয়াল করেছো যে যদি তুমি ওকে এমন কোনো একটা অ্যাঙ্গেলে ছোড়ো, যে অ্যাঙ্গেলে ছোড়ার পরে একটু বেশি করেই ছুড়লে কিন্তু আবার এরম করে গিয়ে এরম করে পড়ে গেল, খেয়াল করে দেখেছো কখনো বল ছুড়ে? খেয়াল করে দেখেছো? তুমি একটা বলকে নিয়ে এইরকম করে ছোড়ো অল্প একটুখানি, আর একটা বলকে নিয়ে আকাশে ছোড়ো, দেখেছো যে আকাশে ছুড়লে অনেক উপরে, যেটা হাই ক্যাচ করি আমরা, তাহলে হাই ক্যাচে কী হয়? অনেক উপরে গিয়ে তারপরে দূরে এক জায়গাতেই পড়ে না? আবার যখন এরম করে ছুড়বে তখন কি বেশি দূরে যাবে না, তখন ওই অল্প জায়গাতেই পড়বে, তাই না? তার মানে কি? তার মানে নিশ্চয়ই এই রেঞ্জের সাথে অ্যাঙ্গেলের একটা কনফিউজিং ব্যাপার আছে, আমরা সেটাকে ক্লিয়ার করব। দেখো আমার এক্ষুনি রেঞ্জের ইকুয়েশন আমরা কি পেলাম? আমরা জানলাম যে রেঞ্জ আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা আমরা দেখেছি। আচ্ছা আমি যদি থিটার জায়গায় তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল নিই, সাপোজ আলফা ইকুয়ালস টু 90 মাইনাস থিটা, কী নিলাম? একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল নিলাম। তাহলে আর ফর থিটা বের করেছি, এটা আর ফর আলফা বের করছি। তাহলে লিখতে পারি যে আর আলফা সাইন 2 ইন্টু 90 মাইনাস থিটা বাই জি। আচ্ছা বুঝতে অসুবিধা হলে এইখান থেকে শুরু করছি যে এটা তো 2 থিটা, থিটার জন্য তাহলে আলফার জন্য কি লিখবো? সাইন 2 আলফা বাই জি। আলফার ভ্যালুটা পুট করে দিলে কি পাই? ইউ স্কোয়ার ইন্টু সাইন 2 ইন্টু 90 মাইনাস থিটা বাই জি। আচ্ছা এটাকে লিখতে পারি যে ইকুয়ালস টু ইউ স্কোয়ার
সাইন অফ 2 ইন্টু 90 মানে 180 মাইনাস 2 থিটা বাই জি। সাইন 180 মাইনাস থিটা কী হয়? সাইন 180 মাইনাস থিটা কী হয় কেউ বলতে পারবে? সাইন 180 মাইনাস থিটা অল সাইন ট্যান কস, তাহলে সাইন 180 মাইনাস থিটা এই ঘরে পড়ে না, এই ঘরে সাইন পজিটিভ, তার মানে ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। আচ্ছা, তার মানে আমি কি দেখলাম? আমি আর আলফা তার যা ভ্যালু দেখলাম আর আমি আর থিটা তার যা ভ্যালু দেখলাম দুটোই সেম দেখলাম না? আমি আর আলফা আর আর থিটা দুটোর ভ্যালুই আমি সেম দেখলাম না? তাহলে এখান থেকে কি বলতে পারি যে যদি কোনো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে 30 ডিগ্রি 60 ডিগ্রি, এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কীরকম? 30 ডিগ্রি 60 ডিগ্রি, এটা কেমন অ্যাঙ্গেল? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কারণ 30কে লিখতে পারি 90 মাইনাস 60 বা 60কে লিখতে পারি 90 মাইনাস 30, তাহলে এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। যদি কোনো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয় তার ক্ষেত্রে তার রেঞ্জ উইল বি সেম। আশা করি সবাই বুঝতে পেরেছো। রেঞ্জ ইজ সেম ফর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ওকে, রেঞ্জ ইজ সেম ফর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আচ্ছা, এটুকু আমরা বুঝতে পারলাম। চলো এবার রেঞ্জের আমরা আর একটা মজার জিনিস করি। দেখো, তাহলে কোনো একটা অ্যাঙ্গেল তো আছে যে অ্যাঙ্গেলের জন্য রেঞ্জটাই লাল দাগটা হবে, ম্যাক্সিমাম রেঞ্জ হবে। এবার সেই অ্যাঙ্গেলটাকে আমরা বার করতে চাই, থিটাটাকে বার করতে চাই। দেখো, রেঞ্জের ফর্মুলা আমরা কি করলাম? আমরা করলাম যে আর থিটা ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি যে আর থিটা ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট কে ইন্টু সাইন 2 থিটা। কেটা কি? কে হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। কেন ইউ স্কোয়ার বাই জি ধরলাম? অবভিয়াসলি ইনিশিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট, অবভিয়াসলি জি এর ভ্যালু কনস্ট্যান্ট, তাহলে ইউ আর জি পাল্টাবে না। ইউ এর ভ্যালু আর জি এর ভ্যালু কী হবে? কনস্ট্যান্টই থাকবে। তার মানে ইউ স্কোয়ার বাই জি কি? সেটাও একটা কনস্ট্যান্টই থাকবে। তার মানে এখান থেকে লিখতে পারি যে আর থিটা ইজ প্রপোর্শনাল টু সাইন টুয়াইস অফ থিটা। আর থিটা দেখি ইউ এর ভ্যালুটা তো পাল্টাবে। ইউ এর ভ্যালু কেন পাল্টাবে? অন্য ভেলোসিটি দিয়ে ছুরি তাহলে? হ্যাঁ, যদি আমি অন্য কোনো ভেলোসিটি দিয়ে ছুরি তাহলে? আচ্ছা ধর তুই 30 মিটার পার সেকেন্ডে ছুঁড়েছিস, 30 মিটার পার সেকেন্ডে, তাহলে 30 মিটার পার সেকেন্ডে তুই 30 ডিগ্রিতে ছুঁড়েছিস, 30 মিটার পার সেকেন্ডে 60 ডিগ্রিতে ছুঁড়েছিস, 30 মিটার পার সেকেন্ডে থিটাতে ছুঁড়েছিস। স্পিডটা আমি ধর সেম রেখে দিলাম, রাখতে পারি তো? হ্যাঁ। তাহলে যদি সেম রাখি তাহলে কোনো একটা নির্দিষ্ট স্পিডের জন্যে এটা তো হতেই পারে, পারে না? হ্যাঁ, বোঝা গেল? কোনো একটা নির্দিষ্ট স্পিডের জন্য তো আমি একটা রেঞ্জ পেতে পারি। এবার সেই স্পিডটা যদি তাহলে ফিক্সড ধরি, জি তো অবভিয়াসলি ফিক্সড, তার মানে ইউ স্কোয়ার বাই জি কী হবে? কনস্ট্যান্ট হবে না? তাহলে আর থিটা প্রপোর্শনাল টু সাইন 2 থিটা হবে না? তার মানে আর থিটা বেশি হবে না কম হবে? ডিপেন্ডস অন সাইন 2 থিটা। তার মানে সাইন 2 থিটার ভ্যালু যদি কোথাও ম্যাক্সিমাম হয় তাহলে সেখানে আর থিটাও কী হবে? ম্যাক্সিমামই হবে। অর প্রপোর্শনাল, তার মানে ইফ বলতে পারি যে ইফ সাইন অফ 2 থিটা ইজ ম্যাক্সিমাম দেন আর থিটা ইজ অলসো ম্যাক্সিমাম, তাই না? যেখানে সাইন 2 থিটা ম্যাক্সিমাম সেখানে আর থিটাও কী হবে? ম্যাক্সিমামই হবে। আচ্ছা, সাইন 2 থিটা ম্যাক্সিমাম কখন হয়? যখন সাইন অফ 2 থিটা হয় 1, তাই না? সাইন কতর ভ্যালু 1? সাইন কতর ভ্যালু 1? 90। তার মানে নিশ্চয়ই 2 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে থিটা কত হবে? 90/2 45 ডিগ্রি। স্কুলে ছোটোবেলায় পিটি স্যার কখনো বলেছে যে জ্যাভলিন থ্রো করতে গেলে 45 ডিগ্রিতে ছুটতে হয়? বলেছে কখনো? না।
তোদের কোন পিটি স্যার তোদের? আমাদের সময় তো বলতো সব কিছু। পিটি স্যার নাম কি? জ্যাভলিন করাইনি স্যার। স্যার জ্যাভলিন তো থ্রোই করতে পারলাম না লকডাউনের জন্য। জ্যাভলিন থ্রো করিসনি? না না স্যার। তো একটা বড় বড় শর্ট পুট ডিসকাস। আর সবকিছুটা করবো। হ্যাঁ তাই 11 ছিল জ্যাভলিন থ্রো, 11 তো হলোই না। শর্টপুট করেছি শর্টপুট। ওকে, জাস্ট ওয়েট করো। হ্যাঁ, তো যখন তুমি জ্যাভলিন থ্রো করবে বা যখন তুমি শর্টপুট থ্রো করবে, তোমাকে বলে দেবে দ্যাট হ্যাজ টু বি থ্রোন অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি। কারণ তুমি সেম এফার্ট দিয়ে যে অ্যাঙ্গেলেই থ্রো করো না কেন, ইফ দ্যাট ইজ 45 ডিগ্রি দ্য রেঞ্জ উইল বি মোর। ইজ দ্যাট ক্লিয়ার? তুমি যে অ্যাঙ্গেলেই থ্রো করো না কেন, ইফ দ্যাট ইজ 45 ডিগ্রি দ্য রেঞ্জ উইল বি মোর, রাইট? 45 ডিগ্রি হলে কি হবে? রেঞ্জটা কি হবে? বেশি হবে। তার মানে উই মাস্ট থ্রো অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি টু গেট দি ম্যাক্সিমাম রেঞ্জ। বোঝা গেল কথাটা? যদি বাড়িয়ে দিই তাও বাড়িয়ে দিলে 45 ম্যাক্সিমাম ডিসটেন্স হবে। 45ই ম্যাক্সিমাম হবে। যদি 45 থেকে অ্যাঙ্গেলটা বাড়িয়ে দিস তাহলেও কাছে এসে পড়বে, তাহলে একটু কমিয়ে কম দিস হবে। তাহলেও কাছে এসে পড়বে। বোঝা গেল কথাটা? আচ্ছা তুই ধর মনে ঠিক আছে। করলি স্যার আমি আর একটু অ্যাঙ্গেল বাড়ালাম, বাড়া না, অসুবিধা নেই। তুই ধর মনে করলি স্যার আমি এই অ্যাঙ্গেলটাই থ্রো করলি, তাহলে এখানে এসে পড়লো। তুই ধর এখান থেকে এই অ্যাঙ্গেলটাই থ্রো করলি, তাহলেও দেখবি এখানে এসেই পড়বে। বোঝা গেল কথাটা? তার মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যদি হয় তার ক্ষেত্রে রেঞ্জ সেম। ধর 50 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রি আর 40 ডিগ্রি একই রেঞ্জ হবে, কারণ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। 60-30 একই রেঞ্জ, কেন? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। 20-70 একই রেঞ্জ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। 0-90 একই রেঞ্জ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। 80-10 একই রেঞ্জ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কিন্তু 45 হলে তার কমপ্লিমেন্টারি কত হয়? হয় না। হয় হয় না মানে স্যার। 45 এর কমপ্লিমেন্টারি বলি 45 অনলি। তাহলে ওর ক্ষেত্রে একটাই অ্যাঙ্গেলের একটাই ফিক্সড রেঞ্জ হতে পারে এবং দ্যাট ইজ ম্যাক্সিমাম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ তো। ওকে, গুড। তাহলে আমরা এইটুকুনি বুঝতে পেরেছি, দিস পার্ট ইজ প্রেটি ক্লিয়ার টু আস। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বুঝতে পেরেছি, রেঞ্জ বুঝতে পেরেছি। বইয়ে দেখবে যে তোমার বিভিন্ন জায়গা দিয়ে ছোড়া আছে। সাপোজ তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো, এখান থেকে ছুড়লে কি হয়, বা ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো ডাইরেক্ট ছুড়লে কি হয়। দিজ আর স্পেশাল কেসেস। এগুলো আমরা অঙ্ক করতে করতে এগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আজকে